দেখছেন রাজনীতি। আমাদের সঙ্গে আছেন জহিরুদ্দিন স্বপন এবং অসীম কুমার উকিল। অসীম কুমার উকিল, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কাছে সাংবাদিকরা জানতে চেয়েছিল দেশের রিজার্ভ 48 বিলিয়ন ডলার থেকে এখন 13 বিলিয়ন ডলারে নেমে আসে সরকার উদ্বিগ্ন কিনা। জবাবে তিনি বলেছেন, কে বলল আপনাকে 13 বিলিয়ন ডলার? কোন নিউজ বলছে আপনাকে? আপনাদের কাছে হিসাব আছে, আমাদের কাছে হিসাব আছে। এসব সাংবাদিকরা তাকে জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছেন ব্যবহার করার মতো 13 বিলিয়ন ডলার আছে। এই তথ্যের জবাবে তিনি বলেছেন, তাহলে গভর্নরকে জিজ্ঞেস করুন কি কারণে এটা এ পর্যায়ে এলো। আমরা তো এটা জানি না, আমরা জানি 19 থেকে 20 বিলিয়ন ডলারের মধ্যে ঘুরপাক খাচ্ছে। অসীম কুমার উকিল, সরকারের একজন মন্ত্রী যখন তার প্রতিক্রিয়ায় এভাবে বলেন রিজার্ভ সম্পর্কে, এবং তারপরে যখন গুজব থাকে যে রিজার্ভ চুরি হয়েছে পাশের দেশের একটি পত্রিকা, হোক সেটা অখ্যাত মানে কেউ চিনে না এরকম পত্রিকায়, ওই রকম একটা গুজবের পর তিনি এভাবে করে কথা বললেন, জনগণের মধ্যে কি ধরনের প্রতিক্রিয়া হতে পারে বলে আপনি মনে করেন? 2 মিনিট সময়। আপনি নিজেই বলেছেন যে একটা অখ্যাত পত্রিকায় পাশের দেশে রাখি, গুজব তো গুজবই। হ্যাঁ, কাজে এটা নিয়ে আলোচনা। তারপরে দেখেন, আমার দলের সাধারণ সম্পাদক মাননীয় মন্ত্রী জনাব ওবায়দুল কাদের 75 বাংলাদেশের রাজনীতির হাতে করে নিয়ে বড় হওয়া মানুষ। উনি ছাত্রলীগের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন, 3টা আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারির দায়িত্ব পালন করেছেন, একজন সমাদৃত প্রশংসিত মন্ত্রী হিসেবে এগিয়ে যাচ্ছেন। উনি যে কথাগুলি বলেছেন, ওনার অভিজ্ঞতার আলোকে কথাগুলি বলেছেন, এবং উনি যে কথাগুলি বলছেন সেই কথাগুলির প্রতি যথাযথ সম্মান রেখে, সমর্থন রেখে আমি যে কথাটা বলতে চাই, 7 জানুয়ারি নির্বাচনের পরে নতুন ক্যাবিনেট বলেছিল যে আমাদের প্রধান চ্যালেঞ্জ ছিল হলো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, না? আজকের দিনে দাঁড়িয়েও মানে আমাদের চ্যালেঞ্জ নিঃসন্দেহে আর্থিক ক্ষেত্রটুকু। আমরা বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এই চ্যালেঞ্জটা উত্তরণ ঘটাতে পারবো। আমি ইন্টারাপ্ট করা পছন্দ করি না, কিন্তু একটু বলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বললেন তো আমার মনে পড়ে গেল, কাঁচা পেঁপেও নাকি 100 টাকা কেজিতে কিনতে হচ্ছে, মরিচের কেজি তো 200 টাকা আছে, ডিম তো আপনি জানেন হালি কত, 50 টাকা বোধ হয় বা আশেপাশে, একটা ডিমের দাম 12.5 টাকার মতন। আপনারা যে চ্যালেঞ্জ নিয়ে নির্বাচনে এসেছেন, দ্রব্যমূল্য মূল্যস্ফীতি কমাবেন, পেরেছেন কতখানি যদি একটু বলতেন? না, আমি বলছি যে আমরা চ্যালেঞ্জটা নিয়ে অগ্রসর হচ্ছি। রোজার মাসে তো ত্রাহি ত্রাহি রব উঠে নাই। পহেলা রোজায় যেরকম দাম ছিল, 7 রোজা এটা অনেকটা নিয়ন্ত্রণে এসেছে, 15 রোজাতে আরো নিয়ন্ত্রণে এসেছে। আজকের দিনে দাঁড়িয়ে ধরেন দলের সাধারণ সম্পাদক যে উদ্যোগটুকু নিয়েছেন রাজপথকে ঘিরে, আজকে 3 হুইলার চালনা নিয়ে, মোটরসাইকেল বাইক চালনা নিয়ে, গাড়ি চালনা নিয়ে যে পদক্ষেপটা নিয়েছে, এই পদক্ষেপটার পক্ষে সমস্ত মানুষজন দাঁড়ানোটাই প্রত্যাশিত ছিল। কিন্তু মিরপুরে যা ঘটেছে তাকে তো মনে হলো যে মানুষজন দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে দেখছে, অথচ এটা খুব গুরুত্বপূর্ণ আজকের দিনে। আচ্ছা, এইটা নিয়ে তাহলে একটা লাইন প্রশ্ন করি। অটো চালকরা বিভিন্ন ধরনের প্রশ্ন করছিলেন সাংবাদিকদের, তাদের ক্ষোভের কথা জানাচ্ছিলেন। একজন অটো চালক প্রশ্ন করলেন, এই যে ব্যাটারির জিনিসপত্র বা এই অটোর জিনিসপত্র তো বিদেশ থেকে ইম্পোর্ট করা হয়েছে, এটা তো দিনের পর দিন ইম্পোর্ট করা হয়েছে, এটা যদি অবৈধ হয় এই সরঞ্জামগুলো, মালামালগুলো ইম্পোর্ট করার অনুমতি কেন সরকার দিল? আমার প্রশ্ন আমি যেটা গুছিয়ে প্রশ্ন করতে চাই, অটো রিক্সা তো বাংলাদেশে এই প্রথম আজকের থেকে চলছে না, বছরের পর বছর ধরে এটা বাড়তে বাড়তে একটা বৃহৎ জনগোষ্ঠীর রুটি রুজির জায়গা হয়েছে অটো রিক্সা। এতদিন পর এসে সরকারের কেন সম্বিত ফিরল যে এটা রাস্তায় সমস্যা করতে পারে? এ নিয়ে তো বহুত আমরা সাংবাদিকরা প্রতিবেদন করেছি। আপনারা এটা 5 বছর আগেই কেন স্টেপ নিলেন না, এখন কেন? 1 মিনিটে বলবেন প্লিজ। না, এগুলি তো অবস্থা বুঝে ব্যবস্থা আজকের দিনের সামগ্রিক পরিস্থিতি আমাদের দিকে ঠেলে দিয়েছে। আমি একটা কথা বলতে চাই যে তাদের রুটি রোজগারের কথা। গুলিস্তানের চারিপাশে যতগুলো বিল্ডিং গড়ে উঠেছে, সেই সমস্ত বিল্ডিংগুলি গড়ে উঠেছিল ফুটপাতের হকারদের পুনর্বাসনের লক্ষ্যকে সামনে রেখে। যখন ফুটপাত থেকে দোকান, যখন আজ থেকে 25 বছর 30 বছর আগে, তখন সবাই এটা নিয়ে আন্দোলন করেছিল বিকল্প পুনর্বাসনের ব্যবস্থা করা। বিকল্প পুনর্বাসনের ব্যবস্থা করার লক্ষ্যকে সামনে রেখে চারিদিকে 8 তলা 10 তলা 15 তলা বিল্ডিংগুলো উঠেছে। হকার কয়জনের পুনর্বাসিত হয়েছে এটা প্রশ্ন থেকে যায়। আমি যে কথাটা বলতে চাচ্ছি, এটি শুরু হয়েছে, শুরুতে সংকটটা সে জায়গায় ছিল না। আজকের সংকট রাজপথের বাংলাদেশের বৃহৎ মানে গত 1 মাসের যা কয়টা গুরুত্বপূর্ণ ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়েছে, সবকিছুর মূলে দেখা গেল যে এইগুলি
মোটরসাইকেল অথবা থ্রি হুইলার গুলি। ফলে পরিস্থিতির জনমতটা পক্ষে এসেছে, সবাই মিলে বসে একটা সিদ্ধান্ত নিয়েছে। আমি যে কথাটা বলতে চাই, সবাইকে জি, এক লাইনে এই শেষ জায়গাটাতে করবেন। অগ্রসর হওয়া দরকার একমত হয়ে। আমি জায়গাটাতে বিশ্বাস করি সবাই একমত হয়ে মাননীয় মন্ত্রী বা ওই মিটিং এর যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত বাস্তবায়নে সবাই পাশে দাঁড়ানো দরকার আমাদের বাঁচার স্বার্থে। জি, এটা নিয়ে আসলে অনেক দীর্ঘ আলোচনা হতে পারে। আজকে রাত 11টায় আমাদের যমুনা টেলিভিশনে 24 ঘন্টা এটা নিয়ে বিশদ আলোচনা হবে। সেই জন্য আমি আপনাকে আর এই বিষয়ে দ্বিতীয় প্রশ্ন করলাম না। কিন্তু অসীম কুমার উকিল, আমি আবার রিজার্ভ প্রসঙ্গে ফেরত যাই। ওবায়দুল কাদের সাহেব বলেছেন পৃথিবীর কোন দেশে সেন্ট্রাল ব্যাংক সাংবাদিকরা, পৃথিবীর কোন দেশে সেন্ট্রাল ব্যাংকে সাংবাদিকরা অবাধে ঢুকতে পারছে? তিনি প্রশ্ন করেছেন, সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছে। আমি শেষ করি, সাংবাদিকরা বাংলাদেশ ব্যাংকে ঢুকবে কেন? সব ওয়েবসাইটে আছে। এ জবাবে রিজভী সাহেব বলেছেন, তার প্রতিক্রিয়ায় বলেছেন, ব্যাংকে সাংবাদিক ঢুকবে না তাহলে কি মাফিয়া মাস্তান ঋণ খেলাপিরা ঢুকবে? তিনি বলেছেন, ভারতীয় একটি পত্রিকা লিখলো বিলিয়ন বিলিয়ন ডলার হ্যাক হয়ে গেছে, ব্যাংক তো একটা স্টেটমেন্ট দিল, কারণ তারা সরকারের চাকরি করেন, সরকার যা বলবে তাদেরকে তাই শুনতে হবে। কিন্তু মূল ঘটনা কি আড়াল করা যাবে সাংবাদিকদের ঢুকতে না দিয়ে? কাদের সাহেব, কতদিন আপনি মুখ লুকিয়ে রাখবেন? রিজভী সাহেবের প্রশ্নের উত্তর কি হতে পারে? অসীম কুমার উকিল 1 মিনিটে প্লিজ বলুন। না, এটার মানে উত্তরের বিষয় না, এটা কোসানি না, চুলকানি না, এই বিষয়টা না। আমি কথাটা ঘুরিয়ে বলবো আর কি, যে আপনার সাংবাদিকরা কোথায় কোথায় যেতে পারবে এটা একটা নীতিমালা থাকা দরকার। মানে আমি মনে করি যে সাংবাদিকরা সব জায়গায় যেতে পারবে তা না, অবাধ তথ্য প্রবাহের নিশ্চয়তা দিয়েই কথাবার্তা বলছি আর কি। কিন্তু সবাই সব জায়গায় যেতে পারবে না। বাংলাদেশ ব্যাংকে যেতে পারবে কি পারবে না, সচিবালয়ে যেতে পারবে কি পারবে না, আমার বেডরুমে যেতে পারবে কি পারবে না, আমার ড্রয়িং রুমে কথা বলতে পারবে, এগুলোর একটি নীতিমালা থাকা দরকার। সেই নীতিমালাটা সবাই মিলে করা দরকার। কোনো কিছুই বন্ধ রাখা যাবে না। অন্ধ হলেই প্রলয় বন্ধ হয় না। ফলে আমার কোন দেশে কোন ব্যাংকে কোন পত্রিকায়, যেটা আপনি শুরুতে বলছিলেন যে একটা অক্ষত পত্রিকা একটা উদ্ধৃতি উঠেছে, এটা বাংলাদেশ ব্যাংক প্রতিবাদ জানিয়েছে। এর আগেও রিজার্ভ চুরির সময় কিন্তু প্রথমে আমরা জানতাম না, বাইরের দেশ থেকেই খবরটা এলো, পরে আমরা জানতে পারলাম। আপনার নিশ্চয়ই মনে আছে সেটা। জি না, সেই জায়গাতে বাংলাদেশ ব্যাংক প্রতিবাদ জানিয়েছে। এরকম কোনো কিছু ঘটে না। এই বিতর্কটাকে অবসান হওয়া দরকার। সাংবাদিক প্রবেশের নীতিমালা তৈরি, সবাই ঐক্যবদ্ধ হওয়া দরকার। জহিরুদ্দিন স্বপন।